প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের প্রয়োজনে নানা ইস্যুতে বার্তা দিয়েছেন এর আগেও। এবার নতুন করে আবারও বার্তা দিলেন সেনাপ্রধান। কি সেই বার্তা? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারকে পাত্তা না দিয়ে এখন বিএনপি আর ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বিশাল ফাটল একটা দেখা দিয়েছে। আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করুন, আমরাই ডেট দিয়ে দিব। এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন। আমি এখনো অসত্য শব্দটা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে যে আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ইটস অ্যান আলটিমেটাম। আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করুন, আমরাই ডেট দিয়ে দিব। এরপর তো ভাই এই বক্তব্য নিয়ে মিডিয়া পাড়ায় কমেন্ট, পাল্টা কমেন্ট, পোস্ট পাল্টা পোস্ট, মানে অস্থির অবস্থা। আজকে গণতন্ত্র এবং বাকস্বাধীনতায় প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় এই কথা বলছেন তিনি বলছেন আপনাদের যারা কর্মচারী, এখানে পুলিশ প্রশাসন, যারা দেশের মানুষের অর্থে চলে, আর সেখানে আপনি যদি নববধূর মতন আচরণ করেন তাহলে আমরা কি করব? আমাদের তো একটা ডেট দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, একটা দিন বলতে হবে না? দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না। দিন বলবেন না, দাওয়াত দিয়ে কি হবে? ওনার বক্তব্য যে আমরা ডক্টর ইউনূসের বিরোধিতা করিনি, তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বিএনপি ব্যর্থ হবে না। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি, খুব তিনি চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে, সেদিন বসবেন। এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যদি বিএনপি ১৭ বছর আন্দোলনে না থাকতো, ১ মাসের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হতো না। আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি, সেই ২৪-এর আন্দোলনকে যারা ছোট করছে, শত শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন। বিএনপি বলছে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আহত নিহত পরিবারদেরও তারা দায়িত্ব নিবে। আপনারা ইতিহাস পড়েন, না হলে কিভাবে ১ মাসের অর্জন ছোট করছেন। মানে এখানে মোট কথা হচ্ছে যে বিএনপি যদি নির্বাচনের তারিখ বইলা দেয় তাহলে এই অন্তর্বর্তী সরকারের কি প্রয়োজন আছে, অথবা বিএনপির এই বক্তব্যটা লিগেলি কতটুকু গ্রহণযোগ্য হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে কাউন্টার করবে কিনা। তো অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কারা আছে? জামাত আর হচ্ছে আপনার আমরা যদি ধরি হচ্ছে এনসিপি। তো জামাত সংস্কারের জন্য আগামী জুন পর্যন্ত সরকারকে কিন্তু সময় দিতে চাচ্ছে। বাকি আছে এনসিপি কোনোভাবেই তারা জুনের আগে নির্বাচন তারা চায় না। আমার ধারণা তারা চায় আরো ২-৪ বছর ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। কিন্তু এই যে কনফ্লিক্ট দেখা দিয়েছে, এটা যদি রাজপথে নামে, বিএনপি যেমনটা বলছে যে ঈদের পরে তারা রাজপথে যাবে। এবং আজকে বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বলছিলেন যে গণতন্ত্র উন্নয়নের পথে বা গণতন্ত্রের পথে এখনো পদে পদে বাধা। বিএনপি রাজনৈতিক দল ক্ষমতার দিকে যাওয়ার জন্য তাদের রাজনীতি, এনসিপিরও সেম। সো বিএনপি তাদের জায়গা থেকে সঠিক আছে। আমি নিজে বারবার আমার প্রতিটা ভিডিওতে বলি যে দুদু সাহেব যে কথা বললেন যে পাত্রী দেখতে গেছেন, বিয়ে দিবেন, সব ঠিক আছে, তো একটা ডেট লাগবে না বিয়ার? সেই অনুযায়ী তো আয়োজন হবে, জিয়াফত হবে, দাওয়াত হবে, লাইটিং হবে। সো এই ডেটটা ছাড়া তো অন্ধকার একটা পথে আছে যে মেয়ে তো পছন্দ হচ্ছে, ঠিক আছে, বিয়ে কি করাবেন নাকি করবেন না? আর করাইবেন কবে করাবেন ভাই? মাইয়ার গার্জিয়ান হিসেবে তো আমরা একটা ডেট চাই। এই জিনিসটাই আসলে বিএনপি বা দুদু ভাই তিনি প্রকাশ করতে চেয়েছেন। এখন বিএনপি আর ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বিশাল ফাটল একটা দেখা দিয়েছে। আর বিএনপি তো অসহযোগিতা করে, ডক্টর ইউনূসের সরকার অসহিষ্ণু হয়ে উঠবে, পারবেন না তিনি কন্ট্রোলিং করতে। আজকে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং সেই কাজটি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং এনসিপি নেতারা। এই অভিযোগ জাতীয় পার্টি থেকে করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর কেন করা হবে, এই প্রশ্নটা সামনে এসেই যায়। যদি আপনার মনে হয় জাতীয় পার্টির সভাপতি কোনো দুর্নীতি করেছেন, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন, তিনি অভিযুক্ত, তার নামে মামলা দেন এবং সেই মামলা তদন্ত করে তাকে গ্রেপ্তার করেন, বিচারের সম্মুখীন করেন। কিন্তু এই যে মবতন্ত্র, এই মবতন্ত্র আর কতদিন চলবে, এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। আবারও যখন মব হলো তখন এর বিহিত কি সরকার যখন করছে না, তখন সেনাবাহিনীর নতুন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাবো? এরই মাঝে আজকে দেখেছি আমরা যে গাজীপুরে এক বৈষম্যবিরোধী নেতাকে আটক করা হয়েছে একটা ঝুট ব্যবসার ঝামেলাকে কেন্দ্র করে। এই খবরটা গণমাধ্যমে যখন এসেছে তখন আমরা রাতেই এই খবরটা পাচ্ছি যে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হলো, আগুন দেওয়া হলো।
আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট রংপুরের তরুণরা এই একটা মিছিল করেছে। জাতীয় পার্টি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে, চেয়ারম্যান যেহেতু রংপুরে গিয়েছেন তাকে গ্রেপ্তার করতে হবে, এবং সেই মিছিল থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই খবর রীতিমতো তোলপাড় তৈরি করেছে। কেন এমন হচ্ছে, কেন ঠেকানো যাচ্ছে না মব? সরকারের চাইতে, প্রশাসনের চাইতে কি এই মবকারীরা যারা মব করছে এবং মবকে ইন্ধন দিচ্ছে নানাভাবে, আমরা গতকালকেও আজকেও দেখেছি সার্জিস আলমকে বলতে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো বাইরে থাকে কি করে, এই ধরনের কথা সার্জিস আলমকে বলতে শুনেছি। এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে, তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো, একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরও কয়েকটা ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে, এটা কি বললে খুব একটা ভুল বলা হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রাতে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা এই কাজটা করেছে। প্রত্যক্ষদর্শী জাপা নেতাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সোনাপাড়া বাসভবন স্কাই ভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, অর্থাৎ তিনি বাসায় যান, রংপুরের বাসায়। তাকে গ্রেপ্তারের দাবিতে রাত 9:45টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা, ইট পাটকেল হাতে নিয়ে জিএম কাদের বাড়িতে আক্রমণ চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা 3টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাই ভিউতে ছুটে যান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যেটা এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কাজটা করেছে। এই স্পষ্ট অভিযোগের ভিত্তিতে কি কোনো অভিযান চালানো হবে? যারা এই কাজ করেছে নিশ্চয়ই সেখানে সিসিটিভি ফুটেজ আছে, প্রত্যক্ষদর্শী আছে, তাদের মতামতের ভিত্তিতে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, নাকি সরকার এটা দেখেও না দেখার ভান করবে? এই কর্মকাণ্ড যদি অন্য কেউ করতো তাহলে এতক্ষণে কোন অবস্থা তৈরি হতো? এই কর্মকাণ্ড ব্যাপারে এনসিপি নেতারা কি কোনো কথা বলবেন? কিংবা যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেনাবাহিনী যদি অ্যাকশনে নেমে পড়ে, তাহলে কি এরা আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করবে? এরকম পরিস্থিতি আসলে দেশে আর কতদিন চলবে? এই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে বারবার। দেশে যখন আমরা একটা সুস্থ পরিবেশ প্রত্যাশা করছি, যখন প্রত্যাশা হচ্ছে যে আস্তে আস্তে দেশ নির্বাচনের দিকে যাবে, মুখে ফেনা তোলা হচ্ছে সংস্কার করে, কিন্তু এই যে রাজনৈতিক কালচার, এই কালচার যদি আপনারা নিজেরাই সংস্কার করতে না পারেন, আপনারা নিজেরাই যদি হিংসা, বিদ্বেষ, মারামারি, ভাঙাভাঙি, গুড়িয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, মেরে ফেলা, এই কর্মকাণ্ড করে কি আপনি রাজনৈতিক সংস্কার করতে পারবেন? দেশের কোনো সংস্কার করতে পারবেন? করতে পারবেন না। এটা যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে তো দেশের মানুষ বলেই ফেলবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার নেই, পুরনো বন্দোবস্তই ভালো আছে। সেটা দেশের মানুষ বলুক, এটা কি আপনারা চান? আমার মনে হয় যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এবং সরকার অকার্যকর হয়ে পড়ছে। সরকারের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাওয়া উচিত। সেনাবাহিনী থেকে যেটা স্পষ্ট বলা হয়েছে সেই দিকেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নতুবা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এবং আন্তর্জাতিক চাপ এমন পর্যায়ে চলে যেতে পারে যেখানে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট, গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পর্যন্ত ধূলিসাৎ হয়ে যেতে পারে। এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেঁট হয়ে আসতো। এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি। আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।